সপ্তদশ বিধানসভা ভেঙে দিলেন রাজ্যপাল আর.এন. রবি। সংবিধানের 174 ধারা প্রয়োগ রাজ্যপালের। আপনারা জানেন গতকালই লোকভবনে গিয়েছিলেন মুখ্য সচিব এবং সিইও এবং সেখানে গিয়ে গ্যাজেট নোটিফিকেশন জমা দিয়ে এসেছিলেন এবং তারপরে লোকভবনের তরফে আজ জারি করা হলো বিজ্ঞপ্তি। ভোটে হেরেও চেয়ার আঁকড়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ইস্তফা দিতে অস্বীকার করেন মুখ্যমন্ত্রিত্ব থেকে। সাংবিধানিক রীতি না মেনে অনড় ছিলেন। আজই মেয়াদ শেষ হচ্ছিল সপ্তদশ বিধানসভার, অবশেষে বিজ্ঞপ্তি জারি করলো লোকভবন। আবারও সংবিধানের থাপ্পড় খেলো তৃণমূল। একগুঁয়েমির জবাব এলো লোকভবনের তরফে। জনতার রায় না মানার খেসারত দিতে হলো। আইনি ধাক্কায় সরাসরি ক্ষমতাচ্যুত মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রাক্তন বানিয়ে দিল লোকভবন। সপ্তদশ বিধানসভা ভেঙে দিলেন রাজ্যপাল আর.এন. রবি। সংবিধানের 174 ধারা প্রয়োগ রাজ্যপালের। লোকভবনের তরফে জারি করা হলো বিজ্ঞপ্তি। ভোটে হেরেও চেয়ার আঁকড়েছিলেন মমতা। ইস্তফা দিতে অস্বীকার করেন মুখ্যমন্ত্রিত্ব থেকে। সাংবিধানিক রীতি না মেনে অনড় ছিলেন। আজই মেয়াদ শেষ হচ্ছিল সপ্তদশ বিধানসভার, অবশেষে বিজ্ঞপ্তি জারি করলো লোকভবন। গতকালই লোকভবনে গিয়েছিলেন সিইও মনোজ আগরওয়াল এবং মুখ্য সচিব। আমাদের সঙ্গে রয়েছেন প্রাক্তন প্রধান বিচারপতি দেবাশিস করগুপ্ত। স্যার, সংবিধানের 174 ধারা প্রয়োগ রাজ্যপালের, অবলুপ্ত ঘোষণা করা হলো সপ্তদশ বিধানসভা। ঠিক কোন সাংবিধানিক ক্ষমতা বলে এই সিদ্ধান্ত নেওয়া হলো? আমাদের দেশে সর্বোচ্চ পদ হচ্ছে রাষ্ট্রপতি এবং তিনি রাষ্ট্র ক্ষমতার সর্বোচ্চ ক্ষমতার অধিকারী। এখন তিনি যখন রাজ্যপালকে নিয়োগ করেন তখন রাজ্যে সর্বোচ্চ ক্ষমতার অধিকারী হন রাজ্যপাল। এই রাজ্যপালকে আমাদের সংবিধান যে ক্ষমতাগুলো দিয়েছে তার মধ্যে 174-এর 2 খ ধারা, তাতে এই বিধানসভা ডিসলভ করার ক্ষমতা রাজ্যপালকে দেওয়া হয়েছে এবং সেই ক্ষমতা বলে কোন পরিপ্রেক্ষিতে রাজ্যপাল করলেন সেটা হচ্ছে যে বিধানসভার বর্তমান যে বিদায়ী বিধানসভা তার মেয়াদ পূর্ণ হয়েছে এবং জনসাধারণের নির্বাচিত যে নতুন 294 জন সদস্য তাদের রেজাল্ট রাজ্যপালের হাতে এসে গেছে। কাজেই এই অবস্থাতে রাজ্যপাল এই ধারা প্রয়োগ করে বিদায়ী বিধানসভাকে, এটা একটা ফর্মালিটি, সংবিধানের ক্ষমতা বলে তিনি ডিসলভ করে দিলেন। এর পরবর্তী পদক্ষেপ তিনি নেবেন শপথের মাধ্যমে। যারা নতুন সদস্য এলো তাদের সংখ্যাগরিষ্ঠ যে দল, সেই দলের সংখ্যাগরিষ্ঠদের সদস্যদের স্বাক্ষর সম্বলিত প্রস্তাব নিয়ে সেই দলের নেতা যখন রাজ্যপালের কাছে যাবেন তখন তাকে শপথ নেওয়ার জন্য আহ্বান জানাবেন এবং এই শপথের মাধ্যমে রাষ্ট্র ক্ষমতা কাজ করার অধিকার পাবেন জনপ্রতিনিধিরা। তারা অ্যাডভাইস করবেন রাজ্যপালকে এবং রাজ্যপাল সেই অনুযায়ী রাষ্ট্র ক্ষমতা প্রয়োগ করে রাজ্য পরিচালিত হবে। স্যার, ভোটের হারের পরেও মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেছিলেন যে আমি ইস্তফা দেব না, আমরা হারিনি। তাহলে নতুন মন্ত্রিসভা গঠনের ক্ষেত্রে তো কোনো সমস্যা হওয়ার কথা নয়? না, নতুন মন্ত্রিসভার কোনো সমস্যা হবে না। তার কারণ হচ্ছে যে বিদায়ী মন্ত্রিসভার মেয়াদ শেষ হয়ে গেছে, নতুন সদস্যরা নির্বাচিত হয়ে গেছেন, মানে নতুন 294 জন সদস্য এসে গেছেন যেদিন ফলাফল বেরিয়ে গেল এবং রাজ্যপালের হাতে ইলেকশন কমিশন তুলে দিলেন। এই অবস্থাতে এখন এরা তো, আমাদের সংবিধান বলছে যে রাজ্যপাল যে রাষ্ট্রশক্তি সেইটা প্রয়োগ করেন অন দি অ্যাডভাইস অফ দি কাউন্সিলস অফ মিনিস্টার্স। এই কাউন্সিলস অফ মিনিস্টারের যে অ্যাডভাইস সেটা তারা দিতে পারবেন শপথ গ্রহণের পর। এই শপথ গ্রহণ যে কদিন না হচ্ছে, এই রাষ্ট্র ক্ষমতা রাষ্ট্রপতির থেকে নিয়োজিত রাজ্যপালের হাতে রয়েছে। তিনি যে চিফ সেক্রেটারি এবং পরবর্তী যে সেক্রেটারি রয়েছে, এই 2-3 দিন ওই ক্ষমতা বলে তিনি চালাবেন এবং শপথের পর তাকে যখন মন্ত্রিসভা যা অ্যাডভাইস করবে সেই অনুযায়ী তিনি রাষ্ট্র ক্ষমতা প্রয়োগ করবেন, রাজ্য চলবে। এই জায়গায় কোথাও কোনো অসুবিধার ব্যাপার নেই, বিদায়ী মন্ত্রিসভা চলে গেছে। স্যার, সেক্ষেত্রে নতুন সরকার শপথ না নেওয়া পর্যন্ত রাজ্যের প্রশাসনিক এবং সাংবিধানিক দায়িত্ব কার হাতে থাকছে? এটা রাজ্যপালের হাতে থাকছে। তার কারণ আমি বললাম
যে এই যে রাষ্ট্র ক্ষমতা, এটাতে সর্বোচ্চ পদ রাষ্ট্রপতি, তিনি সেই ক্ষমতাকে আমরা আমাদের আইনি পরিভাষায় বলি যে সেই ক্ষমতা রাজ্যের ক্ষেত্রে ডেলিগেট করেন রাজ্যপালের কাছে, রাজ্যপাল নিয়োগের মাধ্যমে। এবার যখন রাজ্যপাল নিয়োগ হয়ে গেলেন, এই ক্ষমতাটা রাজ্যপালের হাতে এসে গেল সেই রাজ্যের জন্য। এখন রাজ্যপাল যতক্ষণ না মন্ত্রিসভা আসছে এবং তাকে অ্যাডভাইস করছে, ততক্ষণ এই ক্ষমতা তার হাতেই থাকছে। তিনি চিফ সেক্রেটারি এবং তার নিচে অন্যান্য যে সেক্রেটারি, তাদের মাধ্যমে তিনি কিন্তু রাজ্যের পরিচালনা ভার এর মধ্যে সেখানেই থাকবে, অথবা কেয়ারটেকার গভর্নমেন্ট হিসাবে বিদায়ী সরকারের মুখ্যমন্ত্রীকে তিনি পুনর্নিয়োগ করতে পারেন। এখন এই পুনর্নিয়োগের প্রশ্ন যদি না থাকে, তাহলে তিনি নিজেই এই ক্ষমতা প্রয়োগ করে এই শপথ নেওয়া পর্যন্ত চালাবেন। স্যার, একটা শেষ প্রশ্ন, তাহলে কি এটা বলা যায় যে রাজ্যে আপাতত দুদিনের জন্য রাষ্ট্রপতি শাসন থাকছে? রাষ্ট্রপতির শাসন এটা ঠিক বলা যাবে না। এটা 355 বা 356 ধারার সাথে তো যুক্ত নয়। যেভাবে রাষ্ট্রপতি শাসন হয়, রাষ্ট্রপতির কাছ থেকে রাষ্ট্র ক্ষমতা এসে রয়েছে রাজ্যপালের কাছে। এবার নির্বাচিত প্রতিনিধিদের মধ্যে যে রাষ্ট্রশক্তি, সেই শক্তি প্রবাহিত হবে, তারা নির্বাচিত হয়ে গেছেন, সেই শক্তি প্রবাহিত হবে তাদের মধ্যে যখন এই মন্ত্রিসভা শপথ গ্রহণ করবে। সেই পর্যন্ত কিন্তু রাষ্ট্রশক্তি তো রাজ্যপালের হাতে আছেই, রাষ্ট্রপতির থেকে নিয়ে। এখন রাজ্যপাল সেই ক্ষমতা বলেই চালাবেন। এটা সেই অর্থে রাষ্ট্রপতির শাসন নয়, রাষ্ট্র ক্ষমতা যেটা রাজ্যপালের হাতে আছে সেই অনুযায়ী তিনি আপাতত মন্ত্রিসভা যতক্ষণ না গঠন হচ্ছে ততক্ষণ তিনি নিজেই চালাবেন। অনেক অনেক ধন্যবাদ স্যার।